তিপ্রামথা এবং বুবাগরা উনি নিজের কথার মধ্যে এখনো আছে এবং তিপ্রামথা এবং রাজ্যের মানুষ তাই বিশ্বাস করছেন এর জন্য। অনেক লোক আছে যারা নিজের স্বার্থের জন্য, নিজের একটা পোস্ট পাওয়ার জন্য, নিজে একটা সুবিধা পাওয়ার জন্য অনেক লোক এসেছে, আমরা দেখেছি। তা আজকে প্রমাণ হয়েছে আমাদের তিপ্রামথের মাথার মধ্যে আমরা কোনো একটা কাউন্ট করি না তাদেরকে। আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে মিশন ঠিক জায়গাতে এখন আছে। আমরা ট্রাইবাল তিপ্রাসারা তারাচরণ বাবুদেরকে অনেক সুযোগ দিয়েছি। বামফ্রন্টরা যে বিরোধী দলে ছিলেন কিন্তু নামে মাত্র বিরোধী ছিলেন, কিন্তু আসলে কোনো বিরোধিতা করতেই পারেনি ওরা। আমরা দেখেছি এবার আমরা 2023-এ তা কিন্তু টোটালি তিনটা তফাৎ। যে বিরোধী দলে থেকেও একটা সরকারকে চাপে রাখতে পারেন, এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা করেছি এবং এটা জনসাধারণ দেখেছি। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে রাজ্যের বুকে জনগণের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধান বের করে দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা আপনাদের জনপ্রতিনিধি, তাদের সাথে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে তার স্পষ্টীকরণ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রতিনিয়ত আমাদের সাথে রাজ্যের বুকে যারা নেতৃত্বরা রয়েছেন তারা থাকছেন। আজকেও আমরা আমাদের সাথে পেয়ে গেছি ইতিমধ্যেই যিনি 12 টাকার জোলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক রয়েছেন তিপ্রামথা দল থেকে বিশ্বজিৎ কলই স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাইব, আমরা দেখতে পাই যে নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে, যদি আমরা এডিসি নির্বাচনের সময় থেকেই বলি, যে রাজ্যের বুকে অতি স্বল্প সময়ে তিপ্রামথা দল সেখানে জনপ্রিয়তা অর্জন করে এবং 2023-এর নির্বাচন তা কিন্তু প্রমাণ করে দেয়। আমরা দেখতে পাই 2023-এর নির্বাচনে প্রাক মুহূর্তে আপনারা বলেছিলেন যে কিং মেকার, আপনাদের দল কিং মেকার হতে চলেছে। কি গাফিলতি ছিল মনে হয় যে আপনারা কিং মেকার না হয়ে আজকের দিনে মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছেন? সবাইকে নমস্কার। প্রথমে আমাদের নিউজ ত্রিপুরা চ্যানেলে অ্যাকচুয়ালি বলতে গেলে তো তিপ্রামথা তো অনেক কম সময়ে ত্রিপুরা ইতিহাস যেটা বানিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। এত কম সময়ে আমরা তিপ্রামথা এডিসিতে জয়লাভও করেছেন এবং 2023 বিধানসভাতে আমরা ত্রিপুরার ইতিহাস যে কোনো রিজনাল পার্টির মধ্যে যে 13টা এমএলএ কোনো সময় হয়নি, এবার হয়েছে। এটা আমাদের গ্রেট সাকসেস আমরা বলতে পারি। আর এখানে আমরা কিং মেকার কেন হতে পারিনি, এটা দুর্ভাগ্য বলবেন আমরা, কিন্তু এটা অলমোস্ট আমাদের পক্ষেই ছিল, কিন্তু কোনো কারণে কোনো জায়গায় ভুল হয়েছে মনে হয়, তার জন্যই এটা হয়নি। তো আমরা ওভারঅল আমরা বলবো এটা আমাদের একটা সাকসেসই হয়েছে যে 13টা এমএলএ কিন্তু কম না। এখন আমরা মুখ্য বিরোধীতে আছেন, যে বিরোধী দলে থাকলে একটা সরকারকে আমরা চাপে রাখতে পারি এবং তাই হচ্ছে যে সরকার এখন বিরোধীর মধ্যে একটা খুব তুরজুর। আপনারা সবাই দেখেছেন যে বিধানসভাতে আমাদের যে বক্তব্য আমরা বলেই যাচ্ছে, সরকারের কোথায় ভুল ত্রুটি হচ্ছে এটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু এটা জনসমক্ষে নিয়ে আসতে পেরেছি। এবং আমরা বলতে গেলে গত 5 বছর যে 2018-2023-এর মধ্যে যারা বামফ্রন্টরা যে বিরোধী দলে ছিলেন কিন্তু নামে মাত্র বিরোধী ছিলেন, কিন্তু আসলে কোনো বিরোধিতা করতেই পারেনি ওরা। তো এটা আমরা দেখেছি এবার আমরা 2023-এ তা কিন্তু টোটালি দিনটা তফাৎ। যে বিরোধী দলে থেকেও একটা সরকারকে চাপে রাখতে পারেন, এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা করেছি এবং এটা জনসাধারণ দেখেছেন। আমরা যদি বলি যে রাজ্যের বুকে তিপ্রামথা দলের যে জন্মই হয়েছিল, তাদের যে ডিমান্ড গ্রেটার তিপ্রাল্যান্ডকে নিয়ে, আমরা দেখতে পাই তাদের সেই ডিমান্ডকে নিয়ে আপনাদের অনেক আন্দোলনও দেখেছি আমরা। এই গ্রেটার তিপ্রাল্যান্ড এবং আইপিএফটি যে তিপ্রাল্যান্ড বলতো তার মধ্যে কি তফাৎ রয়েছে, এবং আপনারা যে কনস্টিটিউশনাল সলিউশনের বিষয়টি বলে থাকেন তা বলতে আপনারা কি বোঝান? থ্যাংক ইউ। দেখুন, অ্যাকচুয়ালি যে আমাদের উদ্ভবতা হয়েছেন এবং উৎপত্তি হয়েছেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড। যে এখন কেউ বলতে থাকে গ্রেটার তিপ্রাল্যান্ডের সীমানা কোথায়, কি হবে কি হবে না, এটা নর্মালি আমরা সবাই ডিসকাশনও করেছি। আর কেউ জেনেও অজানার মতো যদি থাকেন তাহলে এটা আর নিজে ইচ্ছা করে করছে আমরা মনে করি। এটাই বলছি আমরা, যেটা আগে তিপ্রাল্যান্ড আইপিএফটিরা যদি আগে করতো,
তারা তো আপনারা সবাই জানেন যে এডিসি এরিয়া নিয়ে তাদের একটা সেপারেট স্টেট তাদের ডিমান্ড ছিল। আর আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে বুবাগ্রার নেতৃত্বে এখন যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে দাবি করছেন, এটা অ্যাকচুয়ালি এডিসির বাইরেও যেখানে যেখানে ত্রিপুরাসারা আসেন, যেমন আপনার ধরুন কৃষ্ণনগরে এখন মোস্ট অফ দ্য পিপল ত্রিপুরাসারা আছে, নন্দননগরে আছে, সেই জায়গাটিও, এবং বিশ্রামগঞ্জ একটা এরিয়া আছে। বিশ্রামগঞ্জ কিন্তু আগে এডিসি এরিয়াটি ছিল, এখন যে মেন প্রপারটা এটা কিন্তু অর্ধেকটা চলে গেছে জেনারেলে। তো জেনারেলেও কিন্তু ত্রিপুরাসা অনেক প্রচুর আছে। তো তার জন্যে আমরা ডিমান্ড করছি যে ত্রিপুরার মধ্যেও যে ত্রিপুরাসারা যেখানে যেখানে এডিসির বাইরে ছিল বা আছে, তাদেরকে নিয়ে যে আমাদের একটা কনস্টিটিউশনাল সলিউশন, যেটা আমরা বলি যে কনস্টিটিউশনাল সলিউশন বা ওটা সংবিধানের মধ্যে রেখেই যে 2 থেকে 3 ধারাতে যে সেপারেট স্টেটের যে আলাদা রাজ্যের একটা প্রভিশন আছে, সেখানে আমরা এটাকেই বলছি আমরা যে কনস্টিটিউশনাল সলিউশন। আমরা সংবিধানের বাইরে যাচ্ছে না, কিন্তু অনেকে এটাকে ভুল ব্যাখ্যা দেয়। অ্যাকচুয়ালি কনস্টিটিউশনালকে আমরা কেন বলছি কনস্টিটিউশনাল? অ্যাকচুয়ালি আমরা তো ভারতের সঙ্গে আলাদা হওয়ার কথা বলছি না, তো ভারতের সঙ্গে থেকেই আমরা একটা আলাদা রাজ্য করতে চাই, যেখানে আমাদের সেপারেট কনস্টিটিউশনাল যেটা হয়, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য একটা আমাদের স্বাধীনতা থাকে। তার জন্য আমরা কিন্তু এই আলাদা রাজ্য চাচ্ছি। আমি বলবো এখানে কোনো যে আলাদা রাজ্য, অনেকে আমরা নিউজ মিডিয়াতেও দেখি বা অনেক কি বলতেন জনসমক্ষেও এটা অনেক সময় বারবার আসে যে আলাদা রাজ্য চাইলে একটা কমিউনাল মতো অনেকে ফিলিং করে। এখানে কমিউনাল কোনো হওয়ার কথাই না। আপনারা জানেন ত্রিপুরা যে সারা ভারতে আগে অনেক কম স্টেট ছিল, যেটা আসামে 3-4টা স্টেট হয়েছে, এখন তেলেঙ্গানা হয়েছে। এটা তো না হওয়ার কিছু কারণেই, মানে এমন একটা কিছু যে দেশ থেকে আমরা বাক হয়ে যাচ্ছি এরকম কোনো কিছু না। অনেকে বলেন ভারত মাতা কি জয়, কিন্তু আমরাও তো ভারত মাতা কি জয় এটাই বলি। তো আমরা তো এখানে কোনো ভেদাভেদ হওয়ার কথা না। তো আমরা এর জন্যই ডিমান্ড করি যে বুবাগ্রার নেতৃত্বে আমরা এখন ত্রিপুরা মতো এটাই ডিমান্ড করে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা এটাই চাই যে এডিসির বাইরেও যারা ত্রিপুরাসারা আছে সেখানেও তাদের সুযোগ সুবিধা যে এডিসির লোক যারা পায় তারাও যেটা পাক, এটাই আমাদের কিন্তু ডিমান্ড অ্যাকচুয়ালি। স্যার, একটা ভুল বা বিভ্রান্তি রয়েছে জনগণের মধ্যে, সেটাই আমরা ক্লিয়ার করতে চাইছি। যিনি প্রাক্তন সিএম ছিলেন অর্থাৎ রাধাচরণ দেববর্মা, তিনি বলেন যে কনস্টিটিউশনাল সলিউশন ওরাও বলেছিল, অর্থাৎ সাংবিধানিক যে সমাধান সেটা দেওয়ার কথা বিভিন্ন দল আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি আপনাদের আলাদা রাজ্য, সেটা কি, আর কনস্টিটিউশনাল সলিউশন সেটা কি কারণে বলছেন? কেননা রাধাচরণ দেববর্মা যিনি রয়েছেন তিনি কিন্তু বলেন যে কনস্টিটিউশনাল সলিউশন যদি দেওয়ার হয় সেটা তো আপনাদের প্রত্যেকটি দলই বলছে, তাহলে আপনারা সেটাই মেনে নিতে পারতেন, কিন্তু আপনারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করছেন। তাছাড়াও তিনি আরও একটি বিষয় বলেন, বর্তমানে নাকি আপনাদের নেতৃত্বরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে ছেড়েই দিয়েছেন, সে কথা বলেনই না, আপনারা কনস্টিটিউশনাল সলিউশনের কথাই বলেন। একটু ব্যাখ্যা করবেন। আসলে আমাদের প্রাক্তন সিএম রাধাচরণের যেটা প্রেস মিট আমিও দেখেছি 4-5 দিন আগে, বা মাঝে মাঝে বলেই থাকে। আসলে দেখেন, আমরা ট্রাইবাল ত্রিপুরাসারা রাধাচরণ বাবুদেরকে অনেক সুযোগ দিয়েছে। যে বামফ্রন্ট সরকার 25টা বছর রাজ্য সরকার চালিয়ে গেছেন, এডিসিতেও সেইভাবে মাঝখানে একটা আইপিএফটি সরকার ছিল 2000 সনে। এটার 5 বছর বাদে, এটাও 5 বছর না 3 বছর, এরপরে এটা সিপিএম এবং এনএসপিটি মিলে তারা সরকার গঠন করেছে। তা এরপরে সিপিএম এককই এসেছে। তো সিপিএম এবং রাধাচরণ বাবুদেরকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু ওরা রাজ্য সরকারও ছিলেন, এডিসিও তারাই ছিলেন, তারপরেও কেন কনস্টিটিউশনাল সলিউশন তারা আনতে পারেনি? যদি আমরা বলি যে ওরাও যদি কনস্টিটিউশন সলিউশন চায়, অ্যাকচুয়ালি ওদের যে কনস্টিটিউশন সলিউশন এবং ত্রিপুরা মথার যে বুবাগ্রার নেতৃত্বে যে কনস্টিটিউশনাল সলিউশন, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। এডিসিতে অধিক ক্ষমতা বলতে আমরা কি বুঝি? যদি মনে করে এখন যে আসে এটাকে একটা যদি বাড়িয়ে দিই এডুকেশনে, যদি মনে করো হায়ার সেকেন্ডারি অবধি নেওয়া যায় বা হাই স্কুল অবধি চালানো যায়, এটাও তো একটা অধিক ক্ষমতা। সো একটা দিলেও এটা এক অধিক ক্ষমতা হয়, যতই 40টা দিলেও এটা অধিক ক্ষমতা হয়। কিন্তু এখন দেখো স্পেসিফিক একটা থাকতে লাগে। এখন দেখো আমাদের কনস্টিটিউশনাল সলিউশনের মধ্যে আমরা এটাই আছে যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই আমাদের যেটা পার্মানেন্ট সলিউশন হোক, আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। এখনও কিন্তু আমরা কম্প্রোমাইজ করিনি। অনেকে বলে ত্রিপুরা মথা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাচ্ছে না। যদি আমরা ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি না চেয়ে থাকেন,
আমরা কবেই আপনারা জানেন বিজেপির আমাদেরকে অনেকবার অফার করেছে, বুবাগরাকে অফার করেছে ত্রিপুরামথাকে অ্যালায়েন্স হবার জন্য। তো আমরা কেন অ্যালায়েন্স হয়নি? এখনও আমরা কেন মন্ত্রীতে যাচ্ছে না? আপনারা সবাই জানেন অনেক গুঞ্জন তো চলছে না, এবং অনেক কথাও চলছেন। কিন্তু আমরা যদি আমাদের যদি পার্মানেন্ট সলিউশন যদি আমাদের ডিমান্ড যদি না থাকতো, তাহলে তো আমরা গভর্নমেন্টে বসেই আমরা অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমরা তো তা করিনি। আমরা এখন আমাদের ডিমান্ডে জায়গার মধ্যে আছে, স্থির আছে যে আমরা একটা কনসিস্টেন্ট সলিউশন আমাদেরকে দিতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের ডিসিশন থেকে আমরা কিন্তু সরে যাচ্ছে না। এটাই প্রমাণ যে বাস্তব যে ত্রিপুরামথা এবং বুবাগরা উনি নিজের কথার মধ্যে এখনই আছে, এবং ত্রিপুরামথা এবং রাজ্যের মানুষ তাই বিশ্বাস করছেন। এর জন্যই ত্রিপুরামথার সঙ্গেই এখন মানুষ, এখন যারা ত্রিপুরামথার সঙ্গেই আছে, এটা বাস্তব। কেউ একজন তো যাবেই রাজনৈতিকের মধ্যে, কেউ না কেউ একজন তো সবাই তো সন্তুষ্ট হবে না। আর সবার মানুষও ত্রিপুরানের জন্য কিন্তু ত্রিপুরামথাতে আসেনি। অনেক লোক আছে যারা নিজের স্বার্থের জন্য, নিজের একটা পোস্ট পাওয়ার জন্য, নিজে একটা মানে সুবিধা পাওয়ার জন্য অনেক লোক এসেছে। আমরা দেখেছি এডিসি ইলেকশন হওয়ার আগে কিন্তু তেমন আমাদের লিডারও আসেনি ত্রিপুরামথার মধ্যে। কিন্তু আফটার ইলেকশন অনেক নেতারা এসেছে। কিন্তু তাদের একটা ভিশন কি? তারা সিট পেয়ে, একটা ভালো কমফোর্টেবল মধ্যে সিট পেয়ে একটা এমএলএ হওয়ার বা মন্ত্রী হওয়ার এটাই স্বপ্ন নিয়ে এসেছে। কিন্তু তা আজকে প্রমাণ হয়েছে। কিন্তু ওরা কেউ একজন সিট যদি না পায় বা সিট পেল না, তখন ওরা আবার ওই আগের জায়গার মধ্যেই চলে যায়। আমরা এতে দেখেছি। তো এটা আমাদের ত্রিপুরামথার মধ্যে আমরা কোনো অ্যাকচুয়ালি কাউন্টও করি না তাদেরকে, এটা যাবেই অনেকে। তো আমরা মনে করি আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে মিশন ঠিক জায়গাতেই এখন আসে। আমরা স্যার, রাজনীতিতে আমরা দেখতে পাই যে একটা সময় পর্যন্ত ইন্টারলকিউটার একটা শব্দ আমরা অনেকবার শুনতে পেয়েছি। আপনাদের সুপ্রিমো বলেছিলেন রাজ্যের বুকে ইন্টারলকিউটার আসছে, ওনাকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিষয়গুলো তিনি টুইট করে বলছিলেন বা সামাজিক মাধ্যমে প্রকাশও করেছিলেন। তবে কি কারণ রয়েছে ইন্টারলকিউটার কেন এখনও পর্যন্ত রাজ্যে আসেনি, বা কেন এই সাংবিধানিক যে সমাধান রয়েছে তাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা বসেনি বা বৈঠক বসেনি? দেখেন যে ইন্টারলকিউটরের কথা অনেকবার উঠেছে, আমরাও দেখেছি। আমরাও অ্যাকচুয়ালি যা হওয়ার থেকে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি প্রচারও হচ্ছে। আপনিও একবার দেখেছেন মনে হয়, যেটা মিনিস্টারের কথা। উনি একবার স্টেট গভর্নমেন্টের একটা গেস্ট হাউসে একটা নোটিফিকেশনগুলোও দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এটা ক্যান্সেল হয়েছে। অ্যাকচুয়ালি আমি বলবো এটাই, ইন্টারলকিউটরের কথা কিন্তু আমরা বলছি না, মহারাজাও বলছে না। কিন্তু এটা মাননীয় আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা হোম মিনিস্টার যে মাননীয় অমিত শাহ, উনি আশ্বস্ত দিয়েছেন, তার জন্যই বুবাগরা বলেছেন। এখন যদি ওরা যদি না দেয়, আমাদের তো কিছু করার নেই। দিব তো ওরা, যদি না দেয় তাহলে আমাদের কিছু করার নেই। ওরা দিলে তো ভালো হয়েছে, না দিলেও আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। আর ইন্টারলকিউটর হলেই বা কি, না হলে বা কি, আর যদি হয় তাহলে ঠিক আছে, না হলেও কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়েই যাব। এবং ইন্টারলকিউটরের কথা তো আমরা বলছি না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দেওয়ার কথা ছিল। ওদের যদি প্রতিশ্রুতি যদি না রাখেন, তাহলে দাদা আমাদের কিছু করার নেই। আগামী দিনে এটা দেখবো, আগামী দিনে এটা বুঝবো, এটার পরিণাম। আমরা দেখতে পাই রাজ্যের যে বর্তমান সরকার রয়েছে, রাজ্য সরকার প্রতিনিয়ত বলে থাকেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা এই যে আপনাদের আলাদা রাজ্যের একটি দাবি রয়েছে, সেটা পূরণ হওয়া সম্ভব নয়। এমন যদি হয়, যদি আপনাদের এই যে দাবি রয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তা যদি আপনাদেরকে না দেওয়া হয়, তবে কি আপনারাও আইপিএফটির মতো ত্রিপুরাসাদের যে ভরসা রয়েছে তা ভাঙবেন? না, অ্যাকচুয়ালি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মুভমেন্ট এটা আজকেই হবে এরকম কথা না। এটা আদৌ কতদিন লাগবে এটা আমরাও জানবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা লং ডিমান্ড। তো আমাদের আলটিমেটলি সলিউশনের জন্য আমরা কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড ডিমান্ড করেই যাচ্ছি। এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেওয়ার জন্য এটা রাজ্য সরকারের এটিআর মধ্যে পড়ে না, কেন্দ্র সরকারের এটিআর মধ্যে পড়ে। আপনারা জানেন মনে হয়, ত্রিপুরা রাজ্যের যদি ইতিহাস খুলে একটু দেখেন, যখন এডিসি পাওয়ার সময় যুব সমিতি, টিউজেএস এবং টিএসএফরা আন্দোলন করেছে যে ত্রিপুরাতে একটা এডিসি হোক, একটা সেপারেট আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন হোক। তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। তখনও অনেক মানুষ অনেক কথা বলেছেন,
এখন আর একটু আগে যেটা বলেছেন আপনি রাধাচরণ বাবুদের কথা, রাধাচরণ বাবুরা তো অনেক সুযোগ পেয়েছে, তখনও রাধাচরণ বাবুদের সরকারই ছিল, সিপিএম সরকারই ছিল। ওরা তো অনেক কথা বলেছেন, যদি ত্রিপুরা যে একটা এডিসি হইলে ওনার কান কেটে ফেলে দিব, তাও কিন্তু অনেক ভাষণের মধ্যে বলেছে। কিন্তু লাস্ট মুহূর্তে কেন্দ্র সরকার চাওয়ার ইচ্ছার জন্য রাজ্যে কিন্তু এডিসি একটা স্থাপন হয়েছে, তা আমরা বাস্তবে অতীতে দেখেছে। তো কি গ্যারান্টি আছে ত্রিপুরার মধ্যে, একটু কে বলতে পারবেন এত যে কনফিডেন্সই হবে না? আসাম বাঘ হয়ে মেঘালয় হয়েছে, আসাম বাঘ হয়ে মণিপুর হয়ে আপনার মিজোরাম হয়েছে, তো ত্রিপুরাতে কেন হবে না? কারণ এডিসি অলরেডি ডিমার্কেট করা আছে, যে অলরেডি আমাদের মানচিত্র আছে। তো তার মধ্যে একটু ইনক্লুশন করে যেখানে ত্রিপুরাসারা আছে সেখানে একটা তাদের লাইভলিহুডের জন্য, তাদের ফিউচারের জন্য একটা আলাদা হয়ে যাক, এটাই আমরা চাই। আমাদের কোনো অসুবিধাই চাই না। আর না মানে হবে না এটা আমি বিশ্বাস করি না, এটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে হবে না। আমাদের বিশ্বাস একদিন আমরা কিন্তু সেপারেট স্টেট বা আলাদা রাজ্য আমরা নিবই, এটা আমরা আন্দোলন করেই যাব, এবং আমাদের বিশ্বাস এটা হবে একদিন। আমরা দেখতে পাই যে ত্রয়োদশ বিধানসভার বাজেট অধিবেশনে বাজেট পেশ হয়, এবং সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে নানান মুখে নানান কথা রয়েছে। প্রত্যেকে বলছেন যে সেই বাজেটে এডিসির জন্য কিছু নেই, অনেক বক্তব্য রয়েছে। প্রথমে আমি আপনার থেকে জানতে চাইবো, আপনিও সেই বিধানসভার অধিবেশনে উপস্থিত ছিলেন, বাজেটকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যে 2023-24 যে বাজেট হয়েছে, আমরা অনেক কথাও তুলেছে। আমি একটাই কথাই বলবো, এটা এন্টি ত্রিপুরাসা একটা বাজেট হয়েছে, এন্টি ত্রিপুরাসা বাজেট হয়েছে। কেন বলছি? আপনারা সবাই জানেন যে এডিসি এরিয়াতে এখনও ত্রিপুরাসারা আছে, বা ত্রিপুরাসা বা জনগণ আছে, ত্রিপুরাসা হোক নন ত্রিপুরাসা হোক, এটা শুধু ত্রিপুরাসাও আছে এরকম না, বাঙালি অংশও লোকও আছে। নিয়ার অ্যাবাউট প্রায় 31% এডিসি এরিয়াতে কিন্তু এখনও লোক বসবাস করে। রাজ্যের 27,000-এর মধ্যে যে 31% লোকের জন্য বাজেট দেওয়া হয়েছে 672 কোটি সামথিং। তো মনে করো যদি আমি ডিভাইড করি, 27,000-এর মধ্যে যদি আমি ডিভাইড করি, যদি 31% ডিভাইড করি, তাহলে আমার মিনিমাম 9,000 ক্রোর, 9,000 ক্রোর আমাদের কিন্তু এডিসি দেওয়া দরকার ছিল, কিন্তু দিয়েছে কত? 672 ক্রোর সামথিং। তো আপনারা জানেন, আপনারা দেখুন যে একটা এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যদি 672 কোটি যদি দিয়ে থাকেন, এটা দিয়ে কি হবে? প্রায় 580 কোটির মতো এটা পেনশন এবং গভর্নমেন্ট যে স্যালারি দেওয়ার মধ্যেই চলে যায়, প্রায় 580 কোটির মতো। আর কত থাকে? প্রায় 92 ক্রোর সামথিং। তো এটা দিয়ে ডেভেলপমেন্ট কী হবে? আমি একটা কথা বলবো আপনাদেরকে। একদিন মনে হয় সোশ্যাল বাংলাতেই আমি একবার আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে জয়নগর স্কুল একটা আছে, আমি সেখানে গিয়ে একটা কথা বলেছেন যে এডিসি এরিয়াতে রাজ্য সরকার পরিচালিত যে জায়গার স্কুল আছে, যেমন হায়ার সেকেন্ডারি স্কুল আছে আমাদের জয়নগর স্কুলে, আমার কনস্টিটিউশনের মধ্যে প্রায় 5-6টা মতো হায়ার সেকেন্ডারি স্কুল আছে, তার মধ্যে একটা জয়নগর একটা স্কুল আছে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার মানে কিছুই নেই, টিচারে মাত্র 11-12 জন একটা হায়ার সেকেন্ডারি স্কুলে, তো বাউন্ডারি ওয়ালও ঠিকভাবে নেই। তো সেখানে মানে এমন একটা দেখে আমার মনে হচ্ছে যে সত্যিই ত্রিপুরা এরিয়াতে কিন্তু ডেভেলপমেন্ট সেই জায়গাতে হচ্ছে না, যে আলাদা জায়গার মধ্যে হচ্ছে। তো তার জন্য আমি বলেছেন যে এডিসি এরিয়াতে এখনও উন্নয়ন কিন্তু হচ্ছে না। তখন কোন মিডিয়া একটা বলেছেন যে নিজের একটা মানে তাকাজলার বিধায়ক বলছেন যে এডিসি সরকার আসার পর, ত্রিপুরা মথা আসার পরেও যে এডিসিটা ডেভেলপ হচ্ছে না। তো ওরা তো বলতেই পারে মিডিয়া, কিন্তু আমি এখানে এটাই বলতে চাই যে বাজেট তো এডিসি কীভাবে ডেভেলপমেন্ট করবো মাত্র 92 কোটি দিয়া? যদি মনে করে একটা বিএসসি ব্লকের মধ্যে নিয়ার এবার 100 ক্রোর মতো উপর বাজেট চলে যায়, তো সেখানে প্রায় 92 কোটি দিয়া কি ডেভেলপমেন্ট করতে পারবো? প্রায় নিয়ার অ্যাবাউট আমি বলে গেছে আমাদের এডিসিতে রাস্তায় আছে প্রায় 1,292 সামথিং, প্রায় অলমোস্ট 1200 মতো আছে। তো ওটার মধ্যে একটা যদি রাস্তা, যদি 1 কিলোমিটার যদি রাস্তা বানাতে যাও,
তাহলে নিয়ার অ্যাবাউট 1 crore টাকা যায়। তো সেখানে আমাদের 5 crore না কতজন দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য। তো এডিসি এরিয়াতে কীভাবে রাস্তা হবেন আপনি বলুন, নিজের ইচ্ছার মতো কীভাবে বানাতে পারবেন? তো সেখানে আমাদের অবশ্যই আমি এটাই বলবো, যেটা বাজেট মোটেই আমাদের তিপ্রাসার জন্য বা এডিসির জন্য হচ্ছে না। তো এখানে তো স্বাভাবিক তিপ্রাসা এরিয়াতে এখন এডুকেশন শুধু আমি রাস্তার মধ্যে বলছি না, এডুকেশনের মধ্যে দেখুন, শিক্ষার মধ্যে। এখন এডিসি এরিয়াতে আমার জম্পুজলা আমি বলছি, জম্পুজলা একটা সাব ডিভিশন আছে। আমি বিধানসভাতে কথাও তুলেছে এটা, যে জম্পুজলা সাব ডিভিশনে একটাও কিন্তু কলেজ নেই এখন। প্রায় 2012-13 সনে এটা সাব ডিভিশনাল একটা অফিস হয়েছে, সাব ডিভিশন বানানো হচ্ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কেমন কিছুই নেই। শুধু একটা সাব ডিভিশনাল হসপিটাল রাখা হয়েছে, কিন্তু সেখানে সাব ট্রেজারি নেই, সাব জুডিশিয়াল নেই, সেখানে কলেজ নেই। তো এটা কীভাবে উন্নয়ন আমি বলতে পারবো যে তিপ্রাসা, কারণ জম্পুজলা তাকারজলা বা জম্পুজলা সাব ডিভিশনে 99% কিন্তু এটা তিপ্রাসা এরিয়া। তো সেখানে একটা কলেজ তো হওয়ার দরকার। তখন আমরা বলবো ইয়েস, যে সরকার ঠিক সমানভাবে দেখছে, যে তিপ্রাসার মধ্যে বা আলাদা সেকশনের মধ্যে একটা সমানভাবে দেখছে। আমরা কিন্তু তা বলতে পারছি না। তো সবাই বলছে সবকা সাথ, সবকা প্রয়াস, সবকা বিকাশ, ক্যা বলতে না। তো আমরা তো সেইভাবে একসঙ্গে বলতে পারছি না। কারণ আপনারা দেখেছেন শামনুর কথা, আমাদের শামনুর বিধায়ক যেটা শম্ভুলাল চাকমা, উনি বিধানসভা দাঁড়িয়েই বলছেন, ওনার শামনুতে তো মানে সব ডেভেলপমেন্ট হয়েছে, জলও এখন পাচ্ছে মানুষ, রাস্তাঘাটও খুব ভালো হয়েছেন, আর সব ডেভেলপমেন্ট হয়ে গেছে, উনি তো বলেছেন। কিন্তু অ্যাকচুয়ালি শামনু তো আমার থেকে উনি বেশি জানেন, কারণ ওনার কনস্টিটিউয়েন্সি, কারণ উনি সেকেন্ড টাইম বিধায়ক এখন। তো বাস্তবে কতটুকু শামনুতে ডেভেলপমেন্ট হয়েছেন এটা আমার থেকে আপনিও জানবেন। কারণ শামনু এরিয়া একটা এমন এরিয়া, আমি জানি যে গোবিন্দবাড়ি থালসরা, আমি একবার গেছিলাম সেখানে, মানে শামনু এরিয়া মানে একদম ব্যাকওয়ার্ড। শামনু গন্ধাসরা এরিয়া হচ্ছে ত্রিপুরার মধ্যে সবচেয়ে ব্যাকওয়ার্ড এরিয়া। তো তার মধ্যে জল জীবন মিশনের কথা বলেছেন, কারণ ওইখানে বাজারের মধ্যেও আমরা দেখেছি অনেক 2024-এর মধ্যে মার্চের মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জল গিয়ে পৌঁছব। কি আদৌ অ্যাকচুয়ালি সম্ভব? এই এখন মাত্র 2023, অলমোস্ট অর্ধেক মাস চলে গেছেন। তো আর 6-7 বা 1 বছরের মধ্যে আমার এরিয়া টাকার জলের মধ্যে কয়েকটা বিসি আছে, যেটা ভিলেজ কমিটি আছে, সেখানে জল মানে আমাদের একটা মানে কি বলবেন, জল মানে একদম হচ্ছেই না। তো রাজ্য সরকার বলছে জল সব বাড়ি বাড়ি গিয়ে পড়ছে। ওইখানে দেখেছে, আমি বাজেটের মধ্যে দেখেছি প্রায় 64% যেটা জল বাড়িতে বাড়িতে গিয়ে ওরা দিয়ে মানে মিশনটা সাকসেস হয়েছে। আমি বলবো বাকি যে 64-এর মধ্যে বাকি যে প্রায় 35% এটা কিন্তু সব পাহাড়ি এরিয়ার মধ্যে কিন্তু এটা কিন্তু হচ্ছে না। স্যার, আমাদের কাছে তথ্য রয়েছে যে বাড়ি বাড়ি এখনও পর্যন্ত আপনি বললেন যে পার্সেন্টেজে গিয়ে জল পড়ছে, সেই জলের মানটা কিন্তু অনেকটা নিম্নমানের। আমাদের কাছে তথ্য রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। অবশ্যই জল তো আপনারা সবাই জানেন, কারণ জল এত সরকার তো ওনারা বলছেই জল জীবন মিশন আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে, এখনও কেন? তাহলে আমি বলবো কেন তাহলে রাস্তা রুকু হচ্ছে জলের জন্য? জলের জন্য মানুষ এখনও কেন ডেপুটেশন দিতে হয়েছে? তো এটা তো মানে শুধুমাত্র বইয়ে খাতার মধ্যে লেখা হয়েছে কোটি কোটি বাজেট, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কিছু হচ্ছে না। আমি একটা দেখেছি, ওইখানে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের যে এডুকেশনের মধ্যে, এখন কি বলবেন, এটা একটা আছে, জাস্ট বলে যাচ্ছে, ওইখানে প্রায় নেয়ার অ্যাবাউট আগামী কয়েকটা বছরের মধ্যে 4000 স্কুল বানানো হবে, যেটা সেন্ট্রাল স্কিমের মধ্যে। তো ওইখানে আমাদের জম্পুজলা তাকজা এরিয়াতে তো হচ্ছেই না। তো আমি বলবো আগামী ওই দিন আমাদের মন্ত্রী, প্রাক্তন এডুকেশন মন্ত্রী, উনি বলেছেন এটা সব তিপ্রাসা এরিয়ার মধ্যেই হবে। কি গ্যারান্টি আছে যে তিপ্রাসা এরিয়ারই হবে? কারণ আমি বলবো, কারণ ম্যাক্সিমাম এখন স্কুল যেটা আছে, স্কুল যে ইনফ্রাস্ট্রাকচার বলুন, টিচার বলুন, কিন্তু এডিসি এরিয়ার মধ্যে কিন্তু বেহাল, 10 ইয়ার মধ্যে বেহাল খারাপের মধ্যে আছে। বাকি আপনি এডিসির বাইরে আসুন, উমাকান্ত থেকে শুরু করেন, আপনি যান এটা জিরানিয়া অবধি যান, সব স্কুল ভালোই আছে, মোটামুটি টিচারও আছে, কিন্তু যখন এডিসি এরিয়াতে যান তখন কিন্তু সেভাবে হচ্ছে না। তো ওইখানে আমরা সম্পূর্ণভাবে দেখছে যে এটা অ্যান্টি তিপ্রাসা বাজারে হচ্ছে, আমি এটাই বলবো। স্যার, যেহেতু
বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে বলছিলেন, আমরা একটা বিষয় তুলে ধরবো। রাজ্যের বুকে বড় সমস্যা হচ্ছে 10,330 যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? ভেরি আনফর্চুনেট অ্যাকচুয়ালি। এটা তো অনেক রাজনৈতিক খেলেছে গত বিজেপি সরকার। তো এই 10,300 নিয়ে আমি মনে করি 2018 সরকার এসেছে, কারণ ওরা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন 10,300-কে আমরা আবার চাকরি ফিরিয়ে দেব, আবার আরও কী কী বেতন বাড়িয়ে দেব। তা তো অনেক প্রতিশ্রুতি হয়েছে 2018 মধ্যে, কিন্তু আদৌ অ্যাকচুয়ালি হয়েছে এটা মোটেই হয়নি একদম। আমি কয়েকটা বলবো, কিন্তু বিজেপি যেটা 2018 বলুক 2023 বলুক, ওরা কিন্তু বিরাট প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি দিলেই কি হবে, কাজের বেলাতে কিছুই হচ্ছে না। তো এটা সারা ত্রিপুরার মানুষ কিন্তু সময় আসলে এটা সব কিন্তু জবাব দিবে, এটা 100%। এবারেই কিছু আপনারা সবাই জানেন বিজেপি কত সংখ্যা ছিল, এখন লাস্ট অবধি 2023 কত তাতে ওঠে 32টা মাত্র হয়েছে, 30টার মধ্যে এখন 32টা আছে। তো আপনারা সবাই বুঝবেন এটা রাজ্যের সরকারের মধ্যেও কিছু রিস্ক আছে। তো এটা সময় আসলে পাবলিক যথেষ্ট জবাব দিব ওদেরকে, কারণ পাবলিক তো আগের মতো আর নেই, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এখন আপনার মতো মিডিয়াও অনেক বেড়েছে, কারণ সব জায়গাতে কি হচ্ছে কি না হচ্ছে এটা মানুষ আগের মতো না। আগেই সিপিএম সরকারের মতো মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবো? যদি এরকম যদি চিন্তা করে, এরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে এটা কিন্তু ভুল হবে আমি বলবো আগামী দিন। স্যার, আমরা বাজেটের প্রথম দিনের বিষয়টি বলবো। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে পবিত্র বিধানসভায় যিনি আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনি গঙ্গা জল ছিটিয়েছিলেন। সেই বিষয়ে আপনার মতামত জানবো। এবং আরও একটি বিষয় রয়েছে, আমরা দেখতে পাই প্রথম দিনে আপনাদেরই দলের 3 জন বিধায়ককে সেখানে বহিষ্কার করা হয়। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দেখেন, আমাদের বিধায়ক সুদীপ বাবু, উনি তো দীর্ঘদিনের এমএলএ আসলো এবং মিনিস্টারও ছিল। উনি কেন গঙ্গা জল দিয়েছেন এটা তো উনিই বুঝবেন, কিন্তু ওইখানে একটা স্পষ্ট যে ফার্স্ট অধিবেশনেই আমরা দেখেছি যে যাদব বাবু যেটা বিধায়ক, উনি বিধানসভার মধ্যেই যে অশ্লীল একটা ভিডিও দেখছেন। কিন্তু এটা তো শুধু এই অ্যাসেম্বলির মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল না, সারা ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া সব জায়গাতে এটা কিন্তু পড়ছে। তারপরও এটা অবাক, বিধানসভার স্পিকার উনি বলছেন আমরা জানি না। তো ওই দিন তো আপনারা সবাই দেখেছেন 1 ঘন্টা আমরা কিন্তু স্লোগান দিয়েছে যে ওনার জন্য একটা ব্যবস্থা হোক, ওনার একটা তদন্ত হোক, কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু ওরা এটাও করতে চায়নি। 1 ঘন্টা আমরা স্লোগান দিয়েছি, এটার জন্য ডিমান্ড করেছে, কিন্তু ওরা কিন্তু একটা ফোটার জন্য 1 মিনিটের জন্য কিন্তু ওরা এটা করেনি, মানে কি বলবেন, রেসপন্স করিনি আমাদেরকে। তো তার জন্য আমরা কিন্তু বাধ্য হয়েছে যে আপনারা সবাই দেখেছেন টেবিলে উঠেই আমরা কিন্তু প্রটেস্ট করতে হয়েছে। তো এটা অনেক সময় অনেক জায়গাতে এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো এমনিই টেবিলে গিয়ে উঠিনি। 1 ঘন্টা আমরা কিন্তু প্রটেস্ট করেছে তার জন্য কিন্তু তারা কিন্তু একটাও চিন্তা করেনি যে যে তাদের যে বাজেট যে পেশ করেই যাচ্ছে। তো 1টা মিনিটের জন্য ওরা যদি বলেন বা বলতেন যে ইয়েস আমরা ওনার জন্য একটা তদন্ত করব, এটা যদি একটা প্রতিশ্রুতি দিলে তো আমরা কিন্তু সেখানেই শেষ হয়ে যেত। আর এখানে খুব একটা মানে কি বলবেন, আমরা দেখেছি যে পর্ন ভিডিও বলতে পারেন এবং বা অশ্লীল ভিডিও বলতে পারেন, যে দেখেছেন ওনাকে সাসপেন্ড করেনি, কিন্তু সাসপেন্ড কাকে করেছেন, যারা প্রতিবাদ করেছে তাদের কিন্তু সাসপেন্ড করা হয়েছে। 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, যারা ত্রিপুরার মধ্যে 3 জন এমএলএ ছিল। তো এটা তো ডেমোক্রেসির মধ্যে মানে বিরাট একটা একনায়কতন্ত্রের মতো চলে গেছেন, কারণ আমি জানি এখন একটা একতন্ত্রই চলছে এখন যে সরকার, এটা কারোর কথা শুনে না, এবং আমার মনে হয় এটা একনায়কতন্ত্র মানে রাজতন্ত্রের মতোই চলছে। তো এখানে মনে ডিফারেন্ট নেই যে মোদি সরকার বা যে নরেন্দ্র মোদী সরকার, আমরা শুধু মুখে মুখে যদি বলেন তাহলে হবে না, কিন্তু এটাকে প্রমাণ করতে হবে যে জনসাধারণের জন্য কাজ করছি আমরা, সেগুলোর কান্ট্রির মধ্যে আছে, এটা প্রমাণ করতে হবে না, ডেমোক্রেসির মধ্যে আছে আমরা, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখন বুঝে গেছে যে রাজ্যে এখন একনায়কতন্ত্রই চলছে, এটা বাস্তব, শুধু আমার কথা না, সারা রাজ্যের মানুষ সবাই জানেন। কিন্তু এটা সময় আসলে কিন্তু মানুষ জবাব দিব। আগামী দিন ইলেকশন তো এখনই শেষ হয়ে গেছে এরকম কথা না, কয়েকটা মাসের পর বা নেক্সট ইয়ারে আবার লোকসভা ইলেকশন আছে। এখন দেখেন না ওরা কিন্তু রাজ্য সরকার, আমি বলবো স্পেশালি
এখন ভিলেজ কমিটি করছেন না? কেন করছেন না? এটা একতন্ত্র না? 2.5 বছর হয়ে গেছে, বাকি সব ইলেকশন হয়ে গেছে, কেন ভিলেজ কমিটি ইলেকশন হচ্ছে না? জবাব দিতে পারবেন? আমরা কোয়েশন করলে কি বলেন? কোর্টে মামলা চলছেন। কি কোর্টে মামলা চলছেন? ওই কি জানি রিহ্যাবিলিটেশনের সেন্টার লোক ভোটে ইলেকশনে কিছু ভোটার উঠছে না, তো কীভাবে স্টেট অ্যাসেম্বলি হয়েছে? তো মানে এটা একটা মানে এটা একটাই মানে তারা জানে যে যদি এডিসি ভিলেজ কমিটি ইলেকশন যদি হয়, একটা সিটও পাবে না বিজেপি, তার জন্য এরা কিন্তু করছে না। আর আপনারা যদি যখন ব্লকে গেলেন বুঝবেন, ওরা তো সব লাইন ডিপার্টমেন্ট দিয়ে কাজ করাচ্ছেন। এখন দেখো গ্রামে বিরাট একটা সমস্যা পড়ছে, কারণ এখানে ইলেকটেড মেম্বার নেই, ইলেকটেড চেয়ারম্যান নেই। তো যখন বেনিফিশিয়ারি যখন সিলেকশন হবেন, তখন কে সিলেকশন করব? বিডিওরা তো আর করতে পারবে না। তো একটা চেয়ারম্যান তারা বসিয়ে এই একটা মানে গোতালা করার জন্য একটা সুযোগ দেখেছেন। তো এটাই হচ্ছে যে গ্রামে এখন ভিলেজ কমিটির মধ্যে কিছু কাজ হচ্ছে না। আমরা কেন বলছি? তো সেখানে প্রপারলিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না। তো তো মানে একটা বিরাট গ্যাপ আছে, যে গ্যাপটা ফুলফিল হোক, গ্যাপটা একটা পূরণ হোক। আমরা কিন্তু এটাই চেয়েছিলাম, তার জন্য ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য আমরা দাবি মানে করেই যাচ্ছে, কিন্তু সরকার এখন পর্যন্ত এখনও রাজি না যে ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য। তো আমি এটাই বলবো, আগামী লোকসভা ইলেকশন আছে, ভিলেজ কমিটি হবে, এডিসি এডিসিরও একটা বাই ইলেকশন আছে, এবং সামনে একটা দুটা বাই ইলেকশন হবে এখন। তো তারা এখন কিন্তু করার জন্য তারা কিন্তু সাহস থাকছে না, কারণ ওরা জানে যে ওরা কীভাবে জিতেছে, এবং আগামী দিনে কিন্তু এটা হারবেই বাই ইলেকশন, এটা ওরা জানে, এর জন্য করতে পারছে না। স্যার, আমরা দেখতে পাই যিনি এডিসির বর্তমানে সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া, ওনার বিরুদ্ধে বেশ কিছু এলিগেশন রয়েছে তথ্যসহ, এবং সেই এলিগেশনগুলো এক এক করে আমরা জানতে চাইবো। আমরা প্রথম যে এলিগেশনটি রয়েছে, উনি এডিসিতে বিজেপি আরডি ব্লক থেকে যে রাস্তাগুলো বানিয়ে দিয়েছিলেন, সেগুলো এডিসিতে দেখিয়ে তিনি সেই অর্থ আত্মসাৎ করে নিয়েছেন। এ বিষয়ে কী বল? কি আমি বুঝছি না। এডিসিতে এমন কিছু রাস্তা যেটা পূর্বেই বিজেপি আরডি ব্লক থেকে বানিয়ে বা তৈরি করা হয়ে গেছে, সেগুলি এডিসিতে দেখিয়ে তিনি সেই অর্থ আত্মসাৎ করেছেন। এটা তো আমার মনে হয় আপনার বোধহয় কোনো ভুল তথ্য পেয়েছেন। এরকম তো হওয়ার কথা না, যেটা বিজেপি সরকার বা আরডি ব্লক থেকে করিয়ে যে কি বলবেন এটা আত্মসাৎ করেছে পূর্ণচন্দ্র, এটা তো হতেই পারেন। এটা পূর্ণচন্দ্র দায়ী না। অনেক অফিসিয়াল কাজ যারা আছে ওরাও তো এরকমভাবে করতে পারেন। তো সেখানে যদি এরকম হয়, এটা তদন্ত করতে হবে। আমার মনে হয় না এটা এরকম আমাদের যে ত্রিপুরা মথার নেতৃত্বরা এরকম করবে, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাসও নেই, এবং এরকম হবে না। স্যার, আমরা দেখতে পাই যে এডিসির ইএম এবং সিএমদের জন্য পূর্ব থেকে গাড়ি বরাদ্দ করা থাকে, কিন্তু তারপরেও আমাদের কাছে খবর রয়েছে যে অতিরিক্ত 5টি গাড়ি ক্রয় করা হয়েছে, তাও যে গাড়ির দাম বর্তমানে হয়তো বা 8 থেকে 10 লক্ষ টাকা, কিন্তু সেটা 34 থেকে 38 লক্ষ টাকা, অর্থাৎ অধিক মূল্যে ক্রয় করা হয়েছে। সেটার কারণ কি? দেখুন, অ্যাকচুয়ালি মানুষের এখন তো দেখেন, আমি জাস্ট একটাই বলবো, গাড়ি কেন আমরা নতুন কিনছি? গাড়ি তো পুরানো হলে তো নতুন কিনতেই হবে। এখন গন্দাসরা আমাদের একটা ইএম আছে, গন্দাসরা তো এখানে না, অনেক দূর। তো সেখানে আসা যাওয়া করারও কিছু প্রশ্ন আছে। তো সেখানে নতুন গাড়ি কিনে নেওয়ার আমার মনে হয় না এটা নিয়ে একটা কোনো কিছু হওয়ার এরকম কথা না। এখন রাজ্য সরকারের মধ্যে অনেক মন্ত্রী আছেন, ভালো ভালো গাড়িও কিনছেন, ভালো ভালো বাড়িও বানাচ্ছেন। তো সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে না। কেন এডিসির ইএমরা যদি একটা গাড়ি কিনেন, তো কেন প্রশ্ন হবে? আমি ওই দিন রাধাচরণবাবু একটা দেখেছেন যে কয়েকটা চেয়ারম্যান দিয়ে কেন ওরা টাকা আত্মসাৎ করেছেন, এরকম আমি শুনেছি। তো কেন করবেন? আমরা রাজ্য সরকারের মধ্যে যদি একটা চেয়ারম্যান তোমার এসটি কর্পোরেশন চেয়ারম্যান যদি গাড়ি দিতে পারেন, তো আমরা ট্রান্সপোর্টের যদি চেয়ারম্যানকে যদি দিতে পারেন গাড়ি স্টেট গভর্নমেন্ট, এডিসি কেন দিতে পারবে না? তো এটা আপনি কেন বলছেন না? তো এডিসিতে তো একদিন আপনাকে নিজের ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। তো এখানে তো আমার মনে হয় না এটা নিয়ে একটা বিরাট কিছু একটা মানে ফ্যাক্টর হবে, এটা কিন্তু আমার প্রশ্ন তোলার। আমাদের দেখো অধিক ক্ষমতা বা মোর পাওয়ার করতে গেলে তো কোনো না কোনো একটা মোর করতেই হবে। আপনি আগের মতো করেই যদি চালিয়ে যাবেন, এটা তো হয় না। মানুষের সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ চাহিদাও বাড়ে। এখন আমি বললে যদি অনেক মন্ত্রীরা আছে, অনেক সিপিএম সরকারের যারা মন্ত্রী আছে, তারাও তো অনেক 5-6 তলা গাড়ি 5-6 তলা বাড়ি বানিয়েছেন,
কেউ প্রশ্ন করেছেন? আরও বিজেপির নেতারা এখন আছে, অনেক বাড়ি 5 তলা 6 তলা বানিয়েছেন, তারা তো কেউ প্রশ্ন করেনি উনি কীভাবে করেছেন। এডিসি তো একটা ইন্ডিপেন্ডেন্ট, ওনার একটা বিজনেস থাকতেও পারে বা আলাদা কোনো ইনকাম সোর্স থাকতেই পারে। এইগুলো নিয়ে তো হওয়ার কথা না, যা আজকাল মানুষের সোশ্যাল মিডিয়ার মধ্যে বা কেউ যদি অপোজিশন যদি এরকম যদি তুলেন। আচ্ছা, আপনি দেখুন, আমি একটা জাস্ট বলবো, এটা করাপশন বলছেন, যারা করাপশন বলছেন, এবারে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি যারা গভর্নমেন্টে থাকে তাদের করাপশন নেই। আমরা তো এখন অপোজিশনের মধ্যেই আসে, তো আমাদের বা ত্রিপুরা মাথার উপর এত করাপশনের চাষ এসেছে, করাপশন বলেছে। আমি ওই দিন বিধানসভাতে তুলেছি, আপনার টাকা পাঠাইছে মাত্র 92 কোটি টাকা। আপনার বাড়ি গিয়া জোনাল অফিসে গিয়ে আপনার ডেপুটেশন দেয়, সাব জোনালে গিয়া ডেপুটেশন দেয়। আপনি 44 যদি সাব জোনালের মধ্যে 92 কোটি টাকা যদি আমি ডিস্ট্রিবিউট করি, তো কত হবে? আমার 2 কোটি হবে। 2 কোটি দিয়ে কি ডেভেলপমেন্ট হবে? হ্যাঁ, বিজেপিরা আবার গিয়া ওইখানে কী করেন? ডেপুটেশন দিই, খালি ডেপুটেশন দিই। কী ডেপুটেশন দেবেন ওইখানে? সব কর্মচারী বেতনের মধ্যে চলে যায়। তো এটা তো একটা মিথ্যা বা একটা ষড়যন্ত্র, যেটা ত্রিপুরা থেকে একটা চক্রান্ত করে বাঙানোর জন্য একটা চক্রান্ত চলছে। এটা পূর্বদিনেও হয়েছে, যখন সিপিএম ছিল তখনও হয়েছে, যে অনেক রিজনাল পার্টিকে বাঙানোর জন্য তারা কিন্তু ফান্ডিংটা ফ্লো করছেন না। আপনারা জানেন, এটা লাস্ট টাইমে কর্মচারীও কিন্তু বেতন পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা ফান্ড ফ্লো করছে না, ইচ্ছা করে ফান্ড ফ্লো করছে না। তো অবশ্যই আমরা এটাই বলবো, যেটা এটা যে বিষয়গুলি আপনি বলছেন, আপনি জবাব দিয়েছেন, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া স্যারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমাদের মিডিয়ার সামনাসামনি আসতে চাইছেন না। সেটার কি কারণ রয়েছে? না, উনি ব্যস্ততার কারণে হতে পারে। আমি আমি গতকালকে আমি ওনার সঙ্গে কথা হয়েছে, মনে হয় আপনার মধ্যে কন্ট্যাক্ট করেছেন। উনি ব্যস্ত ছিল না, উনি ব্যস্ত ছিলেন, এর জন্য উনি এখন একটু প্রেশার আছেন, তার জন্য উনি একটু ব্যস্ত ছিল, এর জন্য উনি আসতে পারেন। উনি বলেন যে উনি এই বিষয়ে কথাই বলতে চান না। না, এটা তো কথা বলতে চাই না, এরকম তো আপনার একবার না হলে ট্রাই করুন, হবে, কেন হবে না? মানুষ প্রেসের মধ্যে তো উনি কেন আমাদের মিডিয়ার সামনে এসে স্পষ্টীকরণ দিচ্ছেন না যে বিষয়গুলো ওনার বিষয়ে উঠে আসছে? না, হয়তো বা উনি অনেক ব্যস্ততার কারণে ব্যস্ততা হতে পারে, কারণ এখন অ্যাডমিনিস্ট্রেশন অনেক চাপ, নতুন বাজেট করতে হচ্ছে, আর আমাদের এরিয়াতেও কিছু জায়গা যেতে হচ্ছে ওনার, তো এর জন্য মনে হয় এটা হচ্ছে না। হয়তো বা এখন উনি কমফোর্টেবল প্লেসের মধ্যে নাও থাকতে পারে, তার জন্য কিছু সময় এরকম হতেই পারে। তো তার মতে এটা না যে উনি একদম করাপশনের মধ্যে হয়েছে, ওনার মধ্যে একদম এলিগেশন হওয়ার। আমি বলবো আগের পূর্বদিন থেকেই এটা অনেক যারা অফিসাররা আছে, কিন্তু ওরাও একটা ব্যুরোক্রেসি, ওরা কিন্তু অনেক কিছু করতে পারেন। একসময় আমাদের রাজ্যেও এরকম হয়েছে, রাজ্যে মন্ত্রীরা চালাচ্ছেন না, রাজ্যে কে চালাচ্ছেন? সব আইএএস অফিসাররা চালাচ্ছেন, কোনো মন্ত্রীর কথা শুনিনি। তো এটা তো হতেই পারে, তো এটাকে দেখি কি হয়, যদিও সত্যি হয়ে থাকে আমরা তো দেখবো সব এটা নিয়ে। তো স্যার, একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, আমাদের কাছে আরটিআই রিপোর্ট রয়েছে, সেই বিষয়টি আমরা দেখতে পাই যে কথায় আছে নাকি মন্ত্রিসভার রাজ্যসভায় যে অনুমোদন রয়েছে, সেই অনুমোদন ছাড়া এডিসিতে কোনো উপদেষ্টা বা অ্যাডভাইজার নিয়োগ করা সেটা সম্ভব নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এডিসির জন্য ব্যাঙ্গালোরের একজন ব্যক্তি, অর্থাৎ ক্যাপ্টেন জিএস রাঠে বলে একজন ব্যক্তিকে নিয়োগ করা আছে, এবং তিনি মাসে 2 লক্ষ টাকা মাসিক বেতন পাচ্ছে, ভাতা। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনি বড় বড় বাংলো ব্যবহার করছেন, তাছাড়াও তিনি নানান সুযোগ সুবিধা, কনভয় থেকে শুরু করে নানান সুযোগ সুবিধা বহন করছে। সেটা কি হতে পারে বা সেটা কি নিয়োগ করা যায় রাজ্যসভার অনুমোদন ছাড়া? এটা তো আপনার মনে হয় কোনো জায়গার আমরা মিস হতে পারে। উনি তো আপনি দেখেছেন লাস্ট কয়েকটা মাস বা কয়েকটা বছর বা লাস্ট ফিউ ইয়ার দেখেছেন মনে হয়, উনি তো এডিসি গভর্নমেন্ট থেকে টাকা নিচ্ছে না। উনি তো নিজেও প্রেস মিট করে বলেছেন। আমিও যেহেতু অবধি আমার জানা, উনি 1 টাকাও এখন এডিসি থেকে নিচ্ছে না। এডিসি গভর্নমেন্ট ওনাকে পেইডও করছেন না। আর আপনার যারা বলছেন বড় বড় বাংলো, কোথায় আছে বড় বড় বাংলো? সরকারি বাংলো ব্যবহার করছেন এমনটা আরটিআই রিপোর্টে এসেছে স্যার। না, এটা সম্বন্ধে আমার কিন্তু এমন জানা নেই, কারণ আমি এডিসির মধ্যে প্রশাসনের মধ্যে থাকি না, তো আমার এই সম্বন্ধে নিয়ে আমার এত জানাও ছিল না। এবং আমার জানা এতটুকুই যে উনি এডিসিও ওনাকে পেড করছেন না 1 টাকাও। তো এর দূর আমি জানি, আমার জানা মতে এটাই আছে। আর উনি এখন কোন বাংলোতে আছে এটাও আমি জানি না অ্যাকচুয়ালি।
কারণ আমি অ্যাডমিনিস্ট্রেশন আমরা পার্টি ঠিক আছে কিন্তু एडमिशन মধ্যে আমরা আছি না तो यही क्वेश्चन था शायद उसको ही पूछ सकते हैं आप कौन सा बांग्लो यूज़ कर रहे हैं कौन सा कॉन्वॉय यूज़ कर रहे हैं तो शायद मेरे ख्याल से वो उसका तो कॉन्वॉय भी नहीं है जिस तक हमको मालूम है उसका कॉन्वॉय नहीं है अभी तो वो तो मैं तो जब जाते हो तो फॉर्मल जैसा ही रहते हैं कहाँ उसका कॉन्वॉय है बांग्लो में कहाँ रहते हैं वो तो हम पता नहीं है अभी तक স্যার আমরা দেখতে পাই যে একমাত্র মন্ত্রিসভায় বর্তমানে শাসক দল থেকে জনজাতিদের হয়ে যিনি রিপ্রেজেন্ট করছেন মন্ত্রী হিসাবে রয়েছেন শুক্লাচরণ নোয়াটিয়া আমরা ওনাকে দেখতে পাই যে বিশেষ কিছু বক্তব্য রাখতে তিনি বিশেষভাবে আমরা দেখতে পাই যে অধিবেশনের সময় আপনাদেরই একজন বিধায়ককে শিশু বলেছিলেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই তিনি বলেন যে ত্রিপুরা সিপিআইএম থেকে ত্রিপুরাসাদের বা এডিসিকে রক্ষা করার জন্যই তাদের তিপ্রাল্যান্ডের দাবি ছিল এবং বর্তমানে তাদের তিপ্রাল্যান্ড চাই না এই বিষয়ে কি বলবেন আসলে উনিও এই কথাটা মনে হয় আমার ওনার বলতে বলতে ওনার মন থেকে এটা এসেছে মনে হয় এটা তো যদিও প্রাক্তন আমাদের এনসি বাবু যেটা স্বর্গীয় এনসি বাবু যদি থাকলে তো আরও ভালো করে জানতাম আমরা আর এমনি শুক্লাচরণ তো আমার আগে থেকেও খুব ঘনিষ্ঠ লোক তো আমি শুনেছি দেখেছি যেটা শিশু বলেছেন ওনার যেটা চিন্তাভাবনা হতেই পারে কারণ আমরা তিপ্রামথা মাত্র 2.5 বছর হয়েছে তো ওইখানে বলতেই পারে অসুবিধা নেই কিন্তু একটাই আমার কোয়েশ্চেন শুক্লাবাবু কি এখন তিপ্রাল্যান্ড চায় না চায় না এটাই আমাদের কিন্তু কোয়েশ্চেন উনি যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু আমরা যখন গ্রেটার তিপ্রাল্যান্ড জন্য এত ডিমান্ড করছেন বিধানসভাতেও কিন্তু উনি আমাদের সঙ্গে নেই আমার এটা খুব মানে দুর্ভাগ্যজনক কিন্তু উনিও তো থাকা দরকার কারণ উনি এসটি ফ্যাসিলিটি নিয়ে যে অনেক দিন ধরে অনেক বছর ধরে উনি তিপ্রাল্যান্ডের জন্য এটা দাবি করে এসেছেন কিন্তু এখন মানুষ তো বলবই এখন ওই দিন আমাদের একজন সদস্যও বলেছেন আপনি কি মন্ত্রীল্যান্ড চাচ্ছেন না তিপ্রাল্যান্ড চাচ্ছেন তো এটা তো পাবলিক জনগণ বলবো এটা আমি কি বলবো দেখুন এটা শুক্লাচরণ বাবু উনিও তো একজন এখন মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রী তো স্বাভাবিক উনি ওনার স্ট্যান্ডটা নিয়েছেন মনে হয় তো আমার এটাই অনুরোধ থাকবো উনি ওনার যে কমিটমেন্ট যে গ্রেটার যে তিপ্রাল্যান্ডের যে দাবি আমি এটাই অনুরোধ থাকবো উনি ওনার দাবি থেকে সরে যাতে না আসুক আমি ওনার কাছে এটাই অনুরোধ থাকবো আমার স্যার আমরা দেখতে পাই যে তিপ্রামথার কিছুদিন পূর্বে একটি সাংগঠনিক শক্তিশালী করার সভা হয় এবং সেই দুদিনের সভায় আমরা দেখতে পাই যে আপনাদেরই একজন বিধায়ক বা আপনাদেরই একজন নেতৃত্ব যিনি ছিলেন রঞ্জিত দেববর্মা আমরা ওনাকে দেখতে পাই অনেকটাই ক্ষোভ উগড়ে দিতে তিনি বলেন যে উনার হারানোর পিছনে বা ওনাকে হারানোর জন্য নাকি উনার সদল থেকে নানান প্রচেষ্টা হয়েছিল তাছাড়াও তিনি বলেন সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া নাকি দ্বিচারিতা করছেন উনার রেফারেন্সে একজন রুগী গিয়েছিল তাকে নাকি 2,000 টাকা দেওয়া হয় এবং অন্য আরেকজন রুগীকে 7,000 টাকা দেওয়া হয় এগুলি কি ছিল দেখুন অ্যাকচুয়ালি আমাদের তিপ্রামথা হচ্ছে ডেমোক্রেসি একটা সংগঠন এটা রাজার দল এটা সবাই এখানে ব্যক্ত করার সুযোগ আছে তো উনি কথা বলার আগেই উনি বলেছেন महाराज मैं क्या कुछ बोल सकता हूँ मैं हाँ बोल सकते जो मन में हो बोल दो एक्चुअली তিপ্রামথা আসে বা তিপ্রামথার জন্যই কিন্তু এটা বলতে পেরেছেন এটা যদি তিপ্রামথা না হয়ে তুমি যাও বিজেপিতে যদি এরকম ভাষণ দেয় বা সিপিএমে যদি এরকম ভাষণ দেয় তাহলে পার্টি থেকে কিন্তু বহিষ্কার হইতে হইলে কিন্তু এখানে রঞ্জিত বাবু এটার অর্থ এটা না যে উনি দলের বিরুদ্ধে এরকম বলছি না কিন্তু উনি নিজেও বলেছেন আমি কারোর বিরুদ্ধে বলছি না আমি জাস্ট অ্যাকচুয়ালি যা একটা হয়েছে তা হয়েছে কিন্তু উনি পরবর্তী সময় উনিও বুঝেছেন যে এটা তো অনেক সময় এডিসি তো ফান্ড ফ্লো নেই না তো ফান্ড ফ্লো থাকলে তো 2,000 কেন 10,000 দিতে পারেন তো এডিসি এরিয়ার লোক তো অনেক গরিব তো তার জন্য অনেক সময় সিএমও সময় বুঝে এরকম দিতে হয় এটা তো উনি পরবর্তী সময় উনি নিজেও প্রেস মিট করে বলেছেন যে আমি কারো উপর আমার ছিল না তো এটা বাই উনিও যখন ফ্রিডমে আসে যখন আমরা ফ্রিডম এক্সপ্রেসের আসে তো উনি বলতেই পারেন উনি বলেছেন তো ওটা এমন কিছু না উনি একদম দলের বাইরে দলকে একদম মানে কি বলবেন দলের বিরুদ্ধে কথা বলছেন এরকম না তো বিরোধীরা তো কিছু সুযোগ নিবই দেখেছি আমি আমাদের রেবতী বাবু এটাকে একদম ফেসবুকে ট্রোল করেছেন
এটা তো বিরোধীরা তো একটু সুযোগ পাইলেই করবে, কিন্তু আমরা ত্রিপুরা মথার মধ্যে ফ্রিডম আছে, আপনি আসুন, আপনিও বলতে পারবেন, আপনার যা মনের মধ্যে আসে যা এটা বলতে পারেন। আমাদের মনে এরকম না, বললেন না সলিউশন হবে, যদি না বলেন তো কীভাবে সলিউশন হবে। আর ভারতীয় কমিউনিস্ট পার্টির মধ্যে আপনি দেখেছেন একটু যদি দলের বিরোধী যদি কথা বলে কিন্তু পার্টি থেকে বহিষ্কার হবে। আমাদের পার্টি থেকে কোনো একটা স্টেটমেন্ট গেছেন যে রঞ্জিত বাবুর বিরুদ্ধে? এখনও কোনো কিছু যায়নি। আর আমাদের এটা বললেই সলিউশন হবে, আমাদের মিলামিশে আছে, থানচার মধ্যে আছে, আমাদের কোনো কারোর বিরুদ্ধে না, এটাই। স্যার, আমরা দেখতে পাই যে যিনি প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মা বেশ কিছু বিষয় বলেছেন। তিনি বলেন যে তাদের সময়ে যে গাড়ির তেলের খরচ ছিল 3 লক্ষ টাকা, এমনটাই তাদের খরচ ছিল, সেটা আজকের দিনে আপনারা বা এডিসিতে যারা বর্তমানে শাসনে রয়েছে তারা নাকি সেটা নিয়ে দাঁড় করিয়েছেন 33 লক্ষ টাকায়। এই বিষয়ে কি বলবেন? আরে রাধাচরণ বাবুদের তো আপনি বাজেটটা জিজ্ঞাসা করুন ওনাদেরকে। ওরা যখন এডিসিতে সরকার ছিলেন, চালাতেন, তখন বাজেটের কত, এখন বাজেটের কত? হ্যাঁ, তো মানুষের তো এখন তো ওরা তো ঘুরেই না অ্যাকচুয়ালি। সিপিএম দীর্ঘ যে কেন রাজত্ব করেছেন, ওরা তো যায় না এরিয়াতে অ্যাকচুয়ালি, ওরা পার্টি আছে, সংগঠন আছে, কিন্তু আমরা তো এরকম না। আমাদের ইএমরা এমডিসিসরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু এরা কি পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের যাইতে হচ্ছে বাড়িতে। ইএমরা তো আমরা এখানে থাকি, কিন্তু ওরা কিন্তু কন্টিনিউয়াস যাচ্ছেন কিন্তু এরিয়াতে। সিপিএমের সময় কই আপনি দেখলে তো বুঝবেন, একজন এমডিসির সঙ্গে যদি দেখা করার জন্য কত মানে আপনাকে পরিশ্রম করতে হবে, কারো মানে একজন এমএলএর সঙ্গে যদি দেখা করতে হলে আপনি কার সঙ্গে বাইরে আসতে হবে এটা বুঝবেন। কিন্তু আমাদের ত্রিপুরা মথা এরকম না, আমরা কিন্তু একদম বাড়ি যাই, আমরা একদম গ্রামে যাই, তো তেলের খরচ তো হবেই। আমরা কিন্তু গাড়িও ভালো লাগে, তার জন্য আমরা কিন্তু বেশি ঘুরতে লাগে, সোজা কথা। আগের মতো না, আগের ওই সিপিএম আমল তো তারা তো একটু ওল্ড মডেল, তারা গ্রামেও যায় না, পরিশ্রমও করে না। এটা কিন্তু এখন টোটালি ডিফারেন্ট, আগের বাজেটও ডিফারেন্ট, এখন বাজেটও ডিফারেন্ট। সিপিএমের তো আর কয়া লাভ নাই, মানুষ তো এখন প্রত্যাখ্যান করেছে সিপিএমকে। উনি যতই বলুক কিচ্ছু হবে না। রাধাচরণ বাবু, আমি বলতে চাই রাধাচরণ বাবুকে, ওনাকে যথেষ্ট সময় দিয়েছে। আমরা কিন্তু এখন যারা আগে সিপিএম ছিল এখন সিপিএমকে দেখতে পারে না, কেন? এই চিন্তা ধারণার জন্যই দেখতে পারে না ওদেরকে। রাধাচরণ বাবু আরও বলেছেন আপনাদের নাকি প্রত্যেকেরই অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, আরও উপদেষ্টা অনেক কিছুই লাগে, কিন্তু তাদের সময় এমন কিছুই ছিল না। তাহলে আপনাদের যদি অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার এত কিছুরই প্রয়োজন হয়, তবে কমিটির কি দরকার, এমনটা তিনি বলেছেন। সিপিএম তো আগে আপনারা জানেন মেলার মাতের কথা দিয়ে চলেন। রাধাচরণ বাবু তো নামে মাত্র সিএম ছিল, ওনার কোনো ক্ষমতা নেই যে একটা কিছু করার। রাধাচরণ বাবু কোনো একটা কিছু ক্ষমতা নেই অ্যাকচুয়ালি, সব মেলার মাঠ থেকে চলে। এটা আমার কথা না, রাজ্যের প্রত্যেকটা মানুষ জানেন যে মেলার মাঠ থেকে এডিসিতে গিয়ে চলেন, এই মেলার মাঠ থেকে সব কিছু হয়। তাদের কেন অ্যাডভাইজারি লাগবো? আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আমরা কাজ করি, যে আমাদের অনেক লিগেল, একজন কেন, দুজন কেন, আমরা লাগলে আরও নিব। কেন নিতে পারবে না আমরা লিগেল অ্যাডভাইজার? কমিটি কেন করতে পারবে না? আমরা প্রভিশন আছে তো, শিখ শিডিউলের মধ্যে তো অনেক প্রভিশন আছে, যে এখন অনেক কিছু বাকি, এটাও আমরা করব আগামী দিনে। রাধাচরণ তো শুধু দেখতেই মানে নিজেকে আমি আগে কেন করতে পারছে না এটাই অনুভব করব। এখন আমরা মাথা অনেক কিছু করব, আর উনি দেখতেই থাকুন বাস। রাধাচরণ বাবু আরও কিছু বলেছেন। তিনি বলেন যে এমডিসি এবং ইএমরা থাইল্যান্ড, সুইজারল্যান্ড ঘুরে বেড়াচ্ছেন, এবং যারা এডিসি এলাকায় রয়েছে সরকারি কর্মচারীরা, তারা বেতন পাবে কিনা অনিশ্চয়তায় রয়েছে। তাছাড়াও তিনি বলেন যে শিলংয়ে নাকি অ্যালবাম বানানোর জন্য রাজ্যের গাড়ি, সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে, আর বর্তমানে এডিসির যারা তিপ্রাসা জনগণেরা রয়েছে তারা নাকি খাওয়ার জন্য খাদ্য পাচ্ছে না। এ বিষয়ে কী বল? আমার মনে হয় তিপ্রাসা এখনও খাদ্য পাচ্ছে না। কেন? এই সিপিএম যে 25টা বছর চালাচ্ছেন, তার জন্যই তিপ্রাসারা কিন্তু এখনও খাদ্য পাচ্ছে না। এখন আজকের কথা না, আমরা তো মাত্র 2.5 বছর না পেয়েছে, ওরা এত সময় পেয়েছে, ওরা কি করেছেন? কেন তিপ্রাসারা জল পাচ্ছে না এখন? কেন এখন তিপ্রাসারা এখনও ঠিকভাবে দুমুঠো চাল পাচ্ছে না? কেন? কারণ সিপিএম সরকার কিছু করেনি, কিছু করে গেছেন না বলেই কিন্তু আমরা আজকে এই অবস্থাতে আছেন। উনি বলছেন থাইল্যান্ডে কেন যাচ্ছে, সুইজারল্যান্ডে গেলে কি ক্ষতি আছে? ওনার টাকা দিয়ে গেছে না সরকার, ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি এমএলএ, আমি সারা ওয়ার্ল্ড ঘুরলে কি অসুবিধা আছে? এটা আমার নিজের ব্যক্তিগত, কারণ আমার ইচ্ছা থাকতে পারে একটা স্টেটে বা আলাদা স্টেটে যাওয়ার জন্য, আলাদা কান্ট্রিতে যাওয়ার জন্য, বা অফিসিয়াল কাজ হলে তো আমি যাবো শিলং। কেন? অফিসিয়াল গাড়ি তো ইউজ করতেই পারেন, কিন্তু অফিসিয়াল কাজ যদি না হয়, এটা তো অ্যালবাম করার জন্য কোথায় আছে, কোথায় লেখা আছে?
অ্যালবাম করার জন্য অফিসিয়াল কাজ করা হচ্ছে, অফিসিয়াল গাড়ি ইউজ করা হচ্ছে। তো এটা অ্যালিগেশন মাত্র, এটা কিছু না অ্যাকচুয়ালি। ওরা আগে করতে পারছে না, এখন তীব্রামাত্রা কম সময়ের মধ্যে ওনার থেকে 3 গুণা করছেন, তার জন্যই তাদের মনের মধ্যে এটা শান্তি হচ্ছে না এবং এটা তারা সহ্য করতে পারছে না। তার জন্যই এটা উল্টাপুল্টা কথা বলতেই থাকে। এবং ত্রিপুরাসারা যদি দুমুঠো যদি ভাত যদি খেতে না পারো, জল যদি এখনও যদি গ্রামে গঞ্জে না যায়, এটার একটাই কারণ, এটা সিপিএম বামফ্রন্ট সরকার দীর্ঘদিন ত্রিপুরা যে ছিল বলেই আমরা কিন্তু এত দীর্ঘ বছর তার জন্য আমরা কিন্তু পিছিয়ে আছি। বাজেটে এডিসির ফান্ডকে নিয়েও তিনি একটা কথা বলেছেন। তিনি বলেন যে ফান্ড আপনাদের দেওয়া হচ্ছে প্রায় সেরকম ফান্ডই ওনারাও পেতেন, তা দিয়ে ওনারা যদি উন্নয়ন করতে পারে আপনারা কেন পারছেন না? যারা এডিসির জনজাতিরা রয়েছে তারা আপনাদেরকে ভোট দিয়ে বর্তমানে নাকি তারা অনেকটাই বুঝতে পেরেছে তারা ভুল করেছেন, এ বিষয়ে কি বলবেন? মানুষ কেউ ভুল করেনি, উনি ভুল করেছেন মনে হয়। আমি কেন ত্রিপুরামঠাতে আসলেন না, উনি যে আমি মনে করছি উনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি দেখুন, এখন ত্রিপুরামঠা তো এটা হচ্ছে ইয়াংস্টার এবং একটা নতুন প্রজন্মর একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ত্রিপুরামঠার গঠন করা হয়েছে এবং মিশন ভিশনও এটাই আছে। আমরা এডিসিকে আমরা কীভাবে আরও ডেভেলপমেন্ট করে, এখন দেখো আপনি ত্রিপুরামঠা আসার পরে অ্যাক্টিভিটিসগুলো দেখুন। আচ্ছা, সিপিএম সরকারে যখন এডিসি এত বছর ছিলেন, কটা মার্কেট করেছেন, ওরা মার্কেট স্টল করেছেন? এমন কোনো কিছু নেই। অনেক জায়গাতে আপনার রশিয়াবাড়ির মতো জায়গাতে এখন আমরা সাব জোনাল কিন্তু করা হয়েছে। এখন আগে পূর্বতন যেটা সিপিএম আমল ছিলেন, ওরা অনেক টাকা কিন্তু সৈন্য এরকমভাবে করেছেন। আমাদের কাছেও তথ্য আছে, অনেক মার্কেট করা হচ্ছে, কিন্তু মার্কেটটা এখনও নেই, কিন্তু নামে মাত্র অফিসের মধ্যে আছে। অনেক রাস্তা আছে, অফিসিয়াল আছে, কিন্তু বাস্তবে নেই। এরকম প্রচুর আছে। আমি যেটা শম্ভুলাল বাবু যেটা বলেছেন, গোবিন্দবাড়ি থালছড়া দিকি এডিসি স্কুল এখনও নামে টিচাররা যাচ্ছেন, কিন্তু স্কুল নেই। অনেক আছে এরকম সিপিএম আমলের মধ্যে। তো ওরা 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 বলার জন্য আমার মনে ওরা অধিকারই নেই ওদের, কারণ ওরা যে করেছেন কী না করে তারা কোনো বাকিই নেই। সিপিএম এইভাবে করেছেন ত্রিপুরাসাদেরকে। সিপিআইএমের যিনি আপনি বলছেন যে সিএম রাধাচরণ দেববর্মা, তিনি এও বলেন যে আপনারা আজকে কিছু করেননি। সিপিআইএম যে জায়গায় দাঁড়িয়ে বলছেন সেই হলগুলিও নাকি ওনাদেরই তৈরি করা, এই বিষয়ে কি বলবেন? না, ঠিক আছে, হতে পারে না। আমরা 2.5 বছর মাত্র, যেটা ওই শুক্লাবাবু যেটা বলেছেন, মাত্র শিশু আমরা। 2.5 বছর হয়েছে এডিসি। আর এটাও ওরা তো কিছু করতেই পারবো, এটা আলাদা কারণ। কেন? ওরা কিন্তু রাজ্য সরকারও সিপিএম, এডিসিও সিপিএম, কিন্তু আমাদেরকে চক্রান্ত করা হচ্ছে যে বিজেপিও আমাদের কিন্তু ফান্ড ফ্লো করছেন না। তো আমাদের মধ্যে কিছু ব্যাঘাত থাকতে পারে এখন, কিন্তু এটার অর্থ এটা না আমরা কিছু করছি, এটা না। আমরা সিপিএম থেকে 3 গুণা যারা বেশি আমরা কিন্তু কাজ করেছি। আপনি যান গিয়া দেখুন, যা হচ্ছে এখন সব ত্রিপুরামঠা আসার পরই হচ্ছে, বাকি আগের জায়গাতে কিছু হচ্ছে না। শুধু একমাত্র ব্রিজ ছলিং কিছু হয়েছে সিপিএমরা, এখন যে সব ড্যামেজ হয়ে আছে, এটা এখন সব মেনটেনেন্স করা হচ্ছে যে এডিসি সরকার ত্রিপুরামঠা আসার পরে। এবং অনেক আমাদের ওপেন মার্কেট শেডও হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। আপনি দেখবেন, একটু খুলে দেখলে বুঝবেন, যে তথ্য নিয়ে দেখুন, অনেক হয়েছে। জলও আমরা অনেক দিয়েছি। যে এডিসি এখন আমাদের ত্রিপুরামঠা যে সরকার চালাচ্ছে, এটা রাজ্যের মধ্যে আমরা এটাই বলবো যে ইতিহাস একটা বানানো হচ্ছে, ইতিহাস একটা রচনা করেছেন, যে আগের দিনে হয়নি, এখন হচ্ছে। স্যার, আমরা দেখতে পাই যে আমরা প্রত্যেকেই জানি সামনেই রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনে আমরা দেশীয় রাজনীতিতে যদি লক্ষ্য করি যে এনডিএ ভার্সেস ইন্ডিয়া উঠে আসছে। কি মনে করছেন? আমরা দেখতে পাচ্ছি শাসক দল বিজেপি অনেকটাই 100% সেখানে তারা আশাবাদী তাদের জয় নিয়ে। আপনারা কিভাবে দেখছেন এই 2024 লোকসভা নির্বাচনকে? দেখো, আর 1 বছর আছে, কিন্তু অনেক কিছু হতে পারে। রাজনীতিকের মধ্যে তো ওয়ার্ল্ডের রাজনৈতিক দেখো, এখন সেকেন্ডে মিনিটে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। কোনো গ্যারেন্টি নেই এনডিএ যে থাকবো, কোনো গ্যারেন্টি নেই। আমি রাজ্যের ইন্ডিয়ার মধ্যে একটা ইতিহাস দেখেছি, 10 বছরের বেশি কিন্তু তেমন কি সরকার কিন্তু চালাতে পারেনি। আগে আমরা কংগ্রেসও খুব স্ট্রং ছিল, তারাও কিন্তু 10 বছর চালাচ্ছে, এরপরে কিন্তু হয়েছে। আমার মনে হয় এবছরও কিছু হতে পারে, এটা তো কেউ গ্যারেন্টি দিয়ে তো বলতে পারছে না। এখন তো বিরোধীরাও যুদ্ধ হচ্ছে, তো ভালো কথা, এটা হোক, দেখি কি হয়। আর লোকসভা যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন,
কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যেও লোকসভার কিন্তু খুব এবার একটা হবে, লড়াই হতে পারে। কারণ ত্রিপুরা মথা যে জায়গাটা আছে এখনও, আমরা না জিতলেও আমরা কাকে জিতাইব কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই শক্তি আছে, ক্ষমতা আছে, এটা বুঝবেন, সময় আসলে বুঝবেন আর কি। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আপনি বর্তমানে রয়েছেন 12 টাকারজোলা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক। আপনার বিধানসভা এলাকায় যারা জনগণরা রয়েছে তারা আপনার সাথে কেমন আছেন? না, আপনারা তো সবাই জানেন আমি সারা নর্থ ইস্টের মধ্যে আসলে টাকারজলা আপনারা জানি না সবচেয়ে হায়েস্ট মার্জিনে কিন্তু জিতেছি। 32,000 ডিফারেন্স আমরা কিন্তু জিতেছি। তো এটার মধ্যে 12 টাকারজলার মধ্যে সব ভালোই আছে এখন, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কিছু এমন পাচ্ছে না যেটা ডেভেলপমেন্ট করার জন্য। দেখি আগামী দিনে কি হয়, এটা হচ্ছে যা করার আমরা করছি। এখন আমি আমার বিধায়ক ফান্ড দিয়েও কিছু করার জন্য চেষ্টা করছি। তো ডেভেলপমেন্ট তো এমন কিছু হয়নি, মানে এমন হয় না এরকমও না, কিন্তু আরও কথা হওয়ার, কিন্তু আরও বেশি হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। আমি আগেও বলেছেন যাতে বিধানসভাতেও আমি একটা প্রশ্ন তুলেছেন, আমি 2-3 বার আমি প্রশ্ন উঠাইছি, অ্যাকচুয়ালি প্রশ্ন লিখেছেন জম্পুজাতে কেন ডিগ্রি কলেজ হচ্ছে না। আজ পর্যন্ত কিন্তু আমি সদ উত্তর কিন্তু এখনও পাইনি। জম্পুজলা সাব ডিভিশন আছে, কেন সাব ডিভিশনাল হসপিটাল হয়নি এখনও কিন্তু ওরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সদ উত্তর দেয়নি কিন্তু। তো কেন হচ্ছে না এটা আমরা দেখছি, আগামী দিনও আমি তুলব এটা। তো একটা লাস্ট বাজেটের মধ্যে একটা পেয়েছি, আমি ফার্স্ট অধিবেশনে উঠাইছি যেটা আমি প্রশ্ন লিখেছি, বলেছি যেটা সাব ম্যাজিস্ট্রেট একটা হওয়ার দরকার। আমি এই ত্রয়োদশ এই 2023-24 অধিবেশনের মধ্যে এটা দেখেছি, এটা বাজেটের মধ্যে আছে। দেখি কি হয়, আর কি হবে, হলে তো ভালো, না হলে আমাদের আরও সংগ্রাম করতে হবে, আরও ডেপুটেশন দিতে হবে। সরকার কাদের জন্য? জনসাধারণের জন্য। তো জনসাধারণ যদি কাজ না করতে পারেন সরকার, তাহলে এই সরকারের মধ্যে আমরা রেখে কী লাভ আছে? তো এটা বিবেচনা করবো জনসাধারণ। স্যার, জনগণের একটা অভিযোগ থাকে যে বিধানসভার বা ইলেকশনের প্রাক মুহূর্তে বিধায়করা যান, সেখানে বাড়ি বাড়ি খোঁজখবর নেন, তার পরবর্তীতে বিধায়কদের সেই এলাকায় দেখা যায় না। আপনি কি যান সেখানকার আপনাদের জনগণের খোঁজখবর নিতে? আপনি যদি এই প্রশ্ন যদি আমাকে করেন, আমি বলবো আপনার তো মনে হয় বাঙালি যেতে, মানে বাঙালি না, বেঙ্গলি চ্যানেল যেটা আছে অনেক কমই যায় আমাদের ওখানে। অনেক কম চ্যানেল আছে আমার সঙ্গে প্রত্যেক দিন আমার সঙ্গে যায়, আর আমার সোশ্যাল মিডিয়ার ইয়েও আছে। আমি তো মনে করো আপনি প্রত্যেক দিনই যাই, আজকেও যাবে, আমি প্রত্যেক দিনই যাই, খুব কমই থাকি আমি এমএলএ হস্টেলে। আর আমার মনে হয় না আমার এরিয়ার লোক আমাকে নিয়ে অভিযোগ করার মানে মতো এখন এরকমও পরিস্থিতি হয়নি যে আমি যাই না, পাবলিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি। আমি যেখানে যেখানে জল নেই আমি নিজেই যাই, নিজেই গিয়ে আমি ডিডব্লিউর সঙ্গে কথা বলি, যেখানে প্রবলেম হয় আমি সেখানে যাই ডিডব্লিউর সঙ্গে কথা, কারণ আমাদের এরিয়াতে জলই ম্যাক্সিমাম প্রবলেম, আর রাস্তা কিছু প্রবলেম আছে। আমি এসডিওর সঙ্গে কথা বলি এবং ডিএমের সঙ্গে কথা বলি, এবং আমার একটা বিডিও আছে, এসডিএমের সঙ্গে আমি খুব ভালো টার্ম আছে, বিডিওর সঙ্গেও খুব ভালো টার্ম আছে, উনিও কথা শুনেন। কারণ আমাদের এরিয়াতে জল এখন ড্রাই সিজন হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে না, তো ধান চাষও ঠিকভাবে হচ্ছে না, করতে পারছে না। আমার প্রত্যেক দিনই কন্ট্যাক্ট হয় ওনার সঙ্গে, এবং অফিসিয়ালও কন্ট্যাক্ট হয়, আমি প্রত্যেক দিনই যাই এখানে। আমি খুব কমই দিনই থাকি এমএলএ হস্টেলে, প্রত্যেক দিনই যাই। বাংলা চ্যানেল বলেই নয়, আপনিও হয়তো আমাদের চ্যানেল দেখলে বুঝতে পারবেন যে আমরা তিপ্রাসাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরি। আপনাকে প্রশ্নটা করা একটাই কারণে যে তিপ্রাসা এলাকায় আমরা গেছি এবং তাদের সেই অভিযোগটা ছিল, সেই কারণে আপনাকে প্রশ্ন করা। আমার টাকাজোড়া এরিয়ার লোক এরকম অভিযোগ না। না স্যার, আমরা ছামুনে গেছি এখনো পর্যন্ত, আপনার এরিয়াতেও আমরা যাব। আপনি যান, গিয়ে জিজ্ঞাসা করুন আপনার এমএলএ আপনি আসেন না এরকমভাবে একটু জিজ্ঞাসা করুন টাকাজোড়াতে গিয়ে, তখন বুঝবেন আপনারাও। কারণ আমরা এত না ওই সিপিএমের মতো না, আমরা কিন্তু এখনও আমাদের এনার্জি আছে, যথেষ্ট শক্তি আছে চলার জন্য, হাঁটার জন্য আমরা রেডি আছি, প্রস্তুত আছে। কমসে কম আমি এই তো বলতে পারেন আমার এরিয়ার লোক আপনাকে কোন দিনও এরকম বলবে না আমাদের এমএলএ আমাদের সুখ দুঃখের মধ্যে নেই, আমাদের এরিয়াতে আসেনি, এরকম কমসে কম বলবে না, আমার বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে। একেবারেই শেষ মুহূর্তে রয়েছি আমরা, বর্তমানে আমাদের আলোচনার শেষ মুহূর্তে দাঁড়িয়ে স্যার আপনার থেকে জানবো তিপ্রাসা জনগণের জন্য বা ত্রিপুরাবাসীর জন্য আপনি কি বার্তা রাখবেন? এটাই, দেশ উন্নতি হোক আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন হোক, আমার এটাই একটা অনুরোধ থাকবো যে বর্তমান সরকার যে বিধানসভার আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে ফুলফিল করুক। কারণ প্রতিশ্রুতি তো মানুষ
দিতেই পারেন, কিন্তু এটাকে ফুলফিল করা এটা অত্যন্ত কিন্তু কঠিন ব্যাপার। তো এটাকে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন কমসে কম 60-70% করুক না, তখন আমরা বুঝবো সরকার কী করছেন না করছেন। আমরা কিন্তু সরকারকে খারাপ বলছি, খারাপ এরকম বলছি না, সরকারকে যথেষ্ট সুযোগ দেওয়া দরকার। ওদের প্রতিশ্রুতি ওরা পূরণ করুক, আমরাও চাই পূরণ হোক, এটাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে ছিল 12 টাকারজোলা বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক। ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। বেশ কিছু প্রশ্ন রয়েছে, জনগণের প্রশ্ন, সেগুলিকে কেন্দ্র করে ওনার মতামত কি, কিছু বিধায়কদেরও প্রতিক্রিয়া রয়েছে বা প্রাক্তন যারা ছিলেন জনপ্রতিনিধিরা তাদেরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা ছুড়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের মতামত, তাদের স্পষ্টীকরণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।